আইপ্যাক কাণ্ডের প্রতিবাদে এবার যাদবপুরেই পথে নামলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর পর যাদবপুর থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত মিছিল শুভেন্দু অধিকারী। আইপ্যাকে ইডির তল্লাশির মধ্যেই ফাইল ছিনতাই করেছেন মুখ্যমন্ত্রী, একেবারে সরাসরি এই অভিযোগ তুলে মিছিল করলেন শুভেন্দু অধিকারী। ওই দিন উনি চেয়েছিলেন যাতে ইডি উনাকে ধাক্কা ধাক্কি করে, ইডির বিরুদ্ধে মামলাও করতেন, মমতা ব্যানার্জি শুয়ে পড়তেন আর আপনাদের বলতেন বাংলা আক্রান্ত। আপনি বাংলার কে? ইডি ফাঁদে পা দেয়নি, হাইকোর্টে চলে গেছে। হাইকোর্টের পিটিশন দেখেছে, আমারও দ্বিধাদ্বন্দ্ব ছিল যে ইডি কি বলবে, প্রভাবশালী বলে বাদ দিয়ে দেবে না তো। দেখলাম হাইকোর্টে যে পিটিশন করেছে ইডি, 1 নম্বরে আসামি করেছে মমতা ব্যানার্জিকে। রাজীব কুমার, মনোজ ভার্মাদের আসামি করতে চেয়েছে, এফআইআর করতে চেয়েছে, মামলা সিবিআই কে হস্তান্তর করার আবেদন করেছে। আমি আশা করি একটা সাধারণ নাগরিক হলে আজকে জেলে থাকতো। তাই ইডি এবং কোর্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আমরা যাতে ইডির তদন্তে তল্লাশিতে বাধা দেওয়ার জন্য ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, ইডির রুল বুক অনুযায়ী মমতা ব্যানার্জি, রাজীব কুমার, মনোজ ভার্মাকেও আমরা জেলে দেখতে চাই। অর্থাৎ শুভেন্দু অধিকারী যে কথা বলছেন, রাহুল দা, পুরোটাই প্লট এবং সেই প্লটটা সাজানো ছিল একের পর এক, এবং সেই ফাঁদে ইডি জেনেই পা দেয়নি, না হলে একটা বড় সড়ো কাণ্ড ঘটে যেতে পারতো, যে অভিযোগ শুভেন্দু অধিকারী করছেন। আর একটা প্রশ্ন হচ্ছে যে ফাইলে কি ছিল, যে তথ্য লুকাতে হচ্ছে, তথ্য গোপন করতে হচ্ছে, ওই যেটা বিজেপি অভিযোগ করছে। পরিকল্পিত চিত্রটা বলছি আমরা, পপিয়া, আজকে শুধু আজকের নয়। তুমি ভাবো যে এই যে এতদিন পরে, ঠিক পুজোর আগে যেমন কাশফুল ফোটে, ঠিক তেমনি এতদিন ধরে কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল। ঠিক ইলেকশন আসার আগে এই হঠাৎ এই অতি তৎপরতা কেন, এত প্রোঅ্যাক্টিভ কেন? তাহলে হঠাৎ করে প্রতিবারই আমরা দেখি ভোট আসে, তার আগে সারা বছর ঘুমিয়ে থাকে, হঠাৎ করে এতদিন পর্যন্ত তদন্ত শুরু হয়। কারণটা কি? আজকে তাই বলছি পরিকল্পিত চিত্রটা ছিল ইডি বা বিজেপির। ওখান থেকে আমরা বুঝতে পারছি অমিত শাহ অফিস থেকে পুরো নিয়ন্ত্রণ করা হচ্ছে। শুধুমাত্র এখানে দাঁড়িয়ে আজকে তুমি বলো, প্রত্যেক জনের বাড়িতে 6টার সময় ইডি রেড হয়েছে, আর মুখ্যমন্ত্রী গেছেন দুপুর 11টার সময়, তাহলে 5 ঘন্টা তৃণমূল নেত্রী গেছে, সেটা বলো। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন 11টার সময়, তাহলে 5 ঘন্টা তো ইডি সব কিছু পাইনি, কিচ্ছু করতে পারেনি, সমস্ত মুখ্যমন্ত্রী চলে এসছেন। তো এখানে তো ধোঁয়াশা, এখানে তো উত্তরটা খুঁজছি আমরা। তাহলে আজকে দাঁড়িয়ে ইডি তাহলে কেন এই কথা বলছেন যে মুখ্যমন্ত্রী সব নিয়ে গেছেন? 5 ঘন্টা ধরে ইডি কি রেড করলো, কি করতে গেছিল, কেন গেছিল, কেন বলছে আমরা কিছু পাইনি? তার মানে কিছু পাওয়ার ছিল না। ওখানে যাওয়া হয়েছিল শুধুমাত্র ধমকাতে, মানে শুধুমাত্র থ্রেট করতে, শুধুমাত্র ভয় দেখাতে। ভয় দেখিয়ে বাংলার রাজনীতিতে কিছু হবে না পাপিয়া, ভয় দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করা যাবে না। আজকে প্রত্যেকটা সাধারণ নাগরিক হিসেবেও এই প্রশ্নটা যে ইডি করছিল কি, মাত্র লাউডন স্ট্রিটে 9 মিনিটে কি হয়েছে আমরা জানি না, সেই সত্যিটা সামনে আসবে কিনা আমরা জানতে চাই, একেবারে পরিষ্কার হতে চাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে ইডি বাধা দেবে না। মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে বেরিয়ে আসছেন, তোমাদের যে একের পর এক অভিযোগ, তো বিজেপির শীর্ষ নেতারা বলেন ইডি নাকি ইন্টারন্যাশনাল এজেন্সি। ইডির যদি এত ক্ষমতা, সিবিআই এর থেকেও বেশি ক্ষমতা, তাহলে ইডি এই ঘটনাটা ঘটতে দিল? সবার আগে বলি, আপনি বলবেন, বলি একটু, সবার আগে বলি, পশ্চিমবঙ্গের গর্ব যিনি নিজেকে বলেন, তিনি পশ্চিমবঙ্গের লজ্জা। একজন নির্বাচিত জনপ্রতিনিধি মুখ্যমন্ত্রী, তিনি ফাইল হাতে নিয়ে ছিনতাই করে বেরিয়ে আসছেন, এটা পশ্চিমবঙ্গকে দেখতে হলো। উনি বললেন আমি গেছিলাম দলের সুপ্রিমো হিসেবে। আমার দুটো নির্দিষ্ট প্রশ্ন আছে পাপিয়া, তবে নন্দিনী চক্রবর্তী কেন গেছিলেন? আমি মানলাম মনোজ ভার্মা বা যারা ছিলেন, রাজীব কুমার, তারা সুপ্রিমোকে তার নিরাপত্তা দিতে গেছিলেন, বেশ। নন্দিনী চক্রবর্তী কেন গেছিলেন, যিনি রাজ্যের মুখ্য সচিব? এক। আচ্ছা, দ্বিতীয় কথা যেটা শুভেন্দুদা বললেন, উনি তো উত্তরটা দিয়েই দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে এরকম কিছু একটা হোক, তাকে বাধা দেওয়া হোক, এবং তিনি ভিকটিম কার্ড খেলার আবার সুযোগ পান। ইডি তাই সেই ফাঁদে না পড়ে তারা গেছিলেন। কোথায় গেলেন? কোর্টে। কোর্টে কি অসভ্যতামি হলে ভাবতে পারছেন?
আমাদের যে হোয়াটসঅ্যাপ মেসেজ দেখছি সবাইকে ডাকছে দলে দলে চলে এসো, অসভ্যতামি করো। তৃণমূল এখন আর রাজনৈতিক দল নেই পাপিয়া, এটা লুম্পেনদের দল, এবং যেখানে রাস্তায় থেকে শুরু করে আদালত কোথাও লুম্পেনগিরির থেকে এরা বাদ যাচ্ছে না। আসলে এটা হচ্ছে মরণ কামড়, জানে আর 2 মাস বাদেই তাদের এই রাজ্য থেকে পাত্তারি গোটাতে হবে, কারণ তৃণমূল এই রাজ্যেরই দল, আঞ্চলিক দল, এই রাজ্য থেকে চলে গেলে পুরো সারা ভারতের মানচিত্র থেকে নিশ্চিন্ন হয়ে যাবে, তারা চলে যাবে। এবং আপনি জিজ্ঞেস করছি ইডি কি করছিল, দেখুন ইডি তো ফুল পঞ্জিকা বা গুপ্ত প্রেসের পঞ্জিকা থেকে আসবে না, বা এদের মর্জি মতেও তো আসবে না। ইডি ঠিক সময় তাদের তদন্ত যখন করবে আসবে। মমতা ব্যানার্জি বলুন জবাব দিক, প্রতীক এর সঙ্গে না না, তোমার কথা অনুযায়ী ইডি বলছে ফাইল চিন্তাই হয়েছে, চুরি হয়েছে, একদম স্টোলেন এবং ফোর্সেবলি। তাহলে প্রশ্নটা এই জায়গাতেই, পঞ্জিকা দেখে কি ইডি ঠিক করবে যে কখন ফাইল চুরি হবে, সেই সময় আমরা বাধা দেব কি দেব না? তোমার কথাই বলছি, তোমার কথা অনুযায়ী তৃণমূল খুব খারাপ দল, কিন্তু এই প্রশ্নটাও থাকবে ইডির ভূমিকা নিয়ে। না, ইডির ভূমিকা নিয়ে কি প্রশ্ন থাকবে? ইডি কি আপনারা চাইছিলেন, মমতা ব্যানার্জি যেটা চাইছিলেন যে তার ফাঁদে পড়বে, ধাক্কা ধাক্কি হবে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের সুপ্রিম হিসেবে গেছেন, কারণ এটা পরিকল্পিত চিত্রনাট্য ছিল বিজেপির, ওখানে দাঁড়িয়ে ইডিকে দিয়ে সমস্ত গায়েব করার পরিকল্পনা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, ফাইল নিয়ে এসেছেন, বেশ করেছেন, আবার করবেন। কিন্তু যারা ভারতবর্ষে দাঁড়িয়ে কারোর ক্ষমতা নেই, এই অসভ্যতাম করা, এই ইডি সিবিআই বিরুদ্ধে কথা বলা, এটা বাংলায় এই আলোচনা সৈকত কেন গোটাটাকে নাটক বলে মনে করছে, একটু জানতে হবে তো সৈকত। এটা যেমন বাংলার রাজনীতির লজ্জা যে একজন মহিলা মুখ্যমন্ত্রী গিয়ে ফাইল চুরি করে নিয়ে চলে আসছেন, গোটা দেশের জনগণের কাছে লজ্জা যে ইডি অফিসাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে একটা রাজনৈতিক দলের নেত্রী, তিনি বলেছেন মুখ্যমন্ত্রী হিসেবে নয়, দলের নেত্রী হিসেবে গেছেন, তিনি ফাইল চুরি করে নিয়ে চলে যাচ্ছেন। আচ্ছা, এর থেকে দুর্বল চিত্রনাট্য আর কি আছে? বিজেপি কর্মী, নেতা, বিরোধী দলনেতা ভয় পাচ্ছে। ভয় কার পাওয়ার কথা? ভয় পাওয়ার কথা মমতা ব্যানার্জি, আর ভয় পাচ্ছে শুভেন্দু অধিকারী। মমতার নাম বাদ না চলে যায়। এই রাজ্যে 11 থেকে 26 এত দিন ধরে একটা দুর্নীতি তদন্তে ইডি সিবিআই তৃণমূলের একটা কাউকে জেলের ভেতর রাখতে পারেনি, তারপরেও এই দুর্বল চিত্রনাট্য মারামারি দেখতে হবে। বলছিলাম সৈকত আমায় শুধরে দিয়ে বললো গোটাটাই দুর্বল চিত্রনাট্য। রাহুল দা এবং কেয়া দুজনের কাছেই আসবো। দেখুন, আমি প্রদীপ বাবুর কাছে এই বিষয়টা নিয়ে আসতে চাইবো যে এই আইনি লড়াইয়ের মধ্যে কি গোটা বিষয়টা আটকে যাবে, অর্থাৎ ফিতের ফাঁসে, নাকি সত্যিটা সামনে আসবে? কিন্তু তার আগে একটি প্রতিবেদন রাখবো আপনাদের সামনে। এই আইপ্যাক কাণ্ডে চাপানোতরের মধ্যেই রহস্যময় মেসেজ একটি সামনে আনলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। সোশ্যাল মিডিয়ায় চ্যাটের স্ক্রিনশট পোস্ট করে কুণাল ঘোষ কি দাবি করছেন দেখুন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে এই ইডিদের গতিবিধি, কে কখন আসবেন, কবে কখন মিটিং হবে জরুরি, এগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে। আইপ্যাকের কর্ণধারের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি ঘিরে রাজ্য রাজনীতিতে উথাল পাথাল চলছে। এরই মধ্যে এক রহস্যময় চ্যাটের স্ক্রিনশট সামনে নিয়ে এলেন কুণাল ঘোষ, জানিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। কুণাল ঘোষের পোস্ট করা মেসেজে দেখা যাচ্ছে কেউ কাউকে দাদা সম্বোধন করে লিখছেন। আমাদের সূত্রের খবর, সহকারী ও ডেপুটি ডিরেক্টর পদমর্যাদার 13 জন ইডি আধিকারিক কাল সকালে C5014 এবং SG263 নম্বর ফ্লাইটে কলকাতায় আসবেন। মহারাষ্ট্র থেকে একজন আগামীকাল দুপুরে কলকাতায় আসবেন। এছাড়াও একজন সাইবার বিশেষজ্ঞ গুলশন রায় আজ রাতেই যাবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব সাকেত কুমার জানিয়েছিলেন কাল সিজিও কমপ্লেক্সে একটি জরুরি বৈঠক রয়েছে। এই ইডির তল্লাশির বিষয়টা, এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস থেকে নিয়ন্ত্রিত হচ্ছে কিনা, এটা একটা বিষয়। 2 হচ্ছে এই গোটা বিষয়টা আবার দাদা বলে সম্বোধন করে কোনো ব্যক্তিকে সেটা জানানো হচ্ছে, কেউ জানিয়ে দিচ্ছেন, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কোনো অফিসারকে জানালে দাদা শব্দটা লিখবেন না। দাদা শব্দটা সাধারণত কোনো রাজনৈতিক ব্যক্তির ক্ষেত্রেই কেউ প্রয়োগ করে থাকবেন। যদি সত্যি হয় মারাত্মক। প্রধানমন্ত্রীর হাতে থাকা কর্মীবর্গ মন্ত্রকের অধীনে রয়েছে সিবিআই, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনে ইডি ও আয়কর দপ্তর, যে মন্ত্রকের মাথায় রয়েছে নির্মলা সীতারমণ। আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে রয়েছে এনআইএ ও বিএসএফ। কেন্দ্রীয় সরকারের অধীনে থাকলেও বিরোধীরা হামেশাই অভিযোগ তোলে এই সমস্ত সংস্থা বিজেপির হয়ে কাজ করে। পাল্টা বিজেপি দাবি করে সমস্ত কেন্দ্রীয় এজেন্সি স্বাধীনভাবে কাজ করে। এই আবহেই কুণাল ঘোষ সামনে নিয়ে এলেন এই চ্যাট। কিন্তু এই রহস্যময় মেসেজ কে কাকে পাঠিয়েছিলেন, কবে পাঠিয়েছিলেন, তা খোলসা করেননি কুণাল ঘোষ। বলে দেবেন যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি পিএস যে নামটা দিয়েছে ওটা ভুল। ওটা যে আইপ্যাকে তৈরি করা, এটা সবাই জেনে গেছে।
নামটাই ভুল। এখন প্রশ্ন হলো, এই মেসেজের আদৌ কোনো সত্যতা আছে নাকি পুরোটাই রাজনৈতিক কৌশল? শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। নথি চুরি বনাম তথ্য চুরি, হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে একেবারে স্ক্রিনশটের মেসেজ দাদা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ঘটনা হচ্ছে, একের পর এক অভিযোগ। আমি এখানেই প্রদীপবাবুর কাছে আসবো। প্রদীপবাবু, কোন তথ্য পাওয়ার জন্য ইডি রেড করলো, আর কোন তথ্য ইডির হাতে যাওয়া আটকাতে মুখ্যমন্ত্রী ঝাঁপিয়ে পড়লেন? আদৌ কি কোনোদিন এই সত্যিটা সামনে আসবে? না কি দেখুন হয়েছিল? দেখুন না কি হয়েছিল সেটা তো আমরা কেউ জানি না, কিন্তু এইটুকু বুঝতে পারছি যে তথ্য যাই থাকুক সেটা গুরুত্বপূর্ণ কিছু নয়। গুরুত্বপূর্ণ তথ্য থাকলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সাল থেকে রাজনৈতিক দল করেছেন তৃণমূল কংগ্রেস, তার আগে থেকেও উনি রাজনীতি করছেন। উনি একটা খোলা খাতার মধ্যে সমস্ত কিছু রেখে দেবেন, ল্যাপটপে রেখে দেবেন ওনার নিজের দলের স্ট্র্যাটেজি, এইটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য নয়। তার কারণ হচ্ছে, আর যদি ধরুন নিয়ে চলে যেত, তৃণমূল কংগ্রেস তো মা মাটি মানুষের দল, তো মা মাটি মানুষের সামনে তো তৃণমূল কংগ্রেস একেবারে উন্মুক্ত হয়ে গেছে, দুর্নীতি করেছে দেখা যাচ্ছে, তারপরেও তো মানুষ ভোট দিচ্ছে। তা যদি চলে যেত তাহলেও তো মমতা ব্যানার্জি ভিকটিম কার্ড খেলতে পারতেন যে আমার সব নিয়ে গেছে, তাহলে তো আরো সিম্প্যাথি পেতে না না, পারতেন। এটা দলের কৌশল, এইটা দলের প্রার্থীপদ, দলের যা কৌশল স্ট্র্যাটেজি ছিল সেগুলো সব নিয়ে যাওয়া হচ্ছে। তাই অভিযোগ করছে আমার তৃণমূল। প্রশ্ন এখানেই যে সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কটাই হার্ড ডিস্ক, সেখান থেকে কিছু বের হলো না, আর একটা হার্ড ডিস্ক আনতে উনি চলে গেলেন, এইটা বিশ্বাসযোগ্য নয়। আর একটা জিনিস সেটা হচ্ছে, আর যেহেতু তথ্যটা গুরুত্বপূর্ণ নয় এই জন্যই, তার কারণ ইডি আরাও হচ্ছে গিয়ে এতদিন 5 বছর বাদে হঠাৎ করে এসেছেন, এসে তারপরে কিছুই পেলেন না। আর যদি কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকে সেটা মুখ্যমন্ত্রী হিসাবে তো উনি আসেননি, উনি দলনেত্রী হিসাবে এসেছিলেন, তাকে নাও নিয়ে যেতে দিতে পারতেন ইডি কর্তারা। ফলে আমার মনে হচ্ছে যে তথ্যটা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু তথ্য নয়। এখানে একটু প্রশ্ন থাকবে, যদি তথ্য গুরুত্বপূর্ণ না হয় তাহলে উনি গেলেন কেন? নিয়েই বা সবুজ ফাইল আনার জন্য এত তৎপরতা কেন আমরা দেখি? এটাই তো, যে ধরুন ইডি এখানে এসে যে হাওয়ালার ট্র্যাকটা পাওয়ার চেষ্টা করছিলেন সেইটা যাতে না বেরিয়ে আসে এবং তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে না চলে যায়, তার জন্য পুরো লাইটটা তৃণমূল কংগ্রেস নিজেই নিয়ে পরের দিন আবার নিজেই রাস্তায় নেমে একটা একদম রাজনৈতিক আবেগের সৃষ্টি করলো যে আমার সব কিছু চলে যাচ্ছিল। আচ্ছা বলুন তো, আমি বলছি যে চলে যদি যেত কি অসুবিধা হতো তৃণমূল কংগ্রেসের? 294টা প্রার্থী তালিকার প্রার্থীর নাম যদি বেরিয়ে যেত, বিক্ষুব্ধ দ্বারা তারা যদি দল থেকে এখন বেরিয়ে যায়, তাতে তৃণমূল কংগ্রেসের কি এসে যায়? যেখানে মমতা ব্যানার্জি নিজেই প্রার্থী, আজকে আমাকে প্রার্থী না করে অন্যজনকে করে দেবে, তাতে কি এসে গেল? মানুষের সমর্থন, বুথভিত্তিক শক্তি তো তৃণমূল কংগ্রেসের আছে। তাহলে প্রার্থী তালিকা যাক, আর SIR এ তো সাধারণ মানুষ অস্বস্তিতে আছেই, তো সেইগুলো চলে যাক চিঠি, তাতে কি এসে গেল? এটা না নিতে গেলে এই অভিযোগ করা হচ্ছে যে তৃণমূলের তরফ থেকে যে এটা পুরো ইডির হাত দিয়ে বিজেপির কাছে চলে যেত, সেইটা আটকাতেই মুখ্যমন্ত্রীর এই তৎপরতা। রাহুলদা, এটা দরকার ছিল। আজ তুই দিয়ে আমরা খবরটা পেলাম স্বরাষ্ট্র মন্ত্রকের, আমরা জানি না কতটা সত্যি এটা, স্বরাষ্ট্র মন্ত্রক ওখান থেকে পুরো কন্ট্রোলটা করা হচ্ছে এই ইডির অভিযানটা। তার মানে এটা সম্পূর্ণ, যেটা কেয়া বলছে আমি ঘুরিয়ে বলছি, পুরো পরিকল্পিত এই কারণেই যে পুরোটাই এখান থেকে সাপ্লাই হয়ে যাবে বিজেপির নেতাদের কাছে। সুতরাং কি স্ট্র্যাটেজি, কি পরিকল্পনা, কি ভোটের আগে দরকার, এইটা পুরো উন্মুক্ত করে দেওয়া এবং সেটাকে পৌঁছে দেওয়া, এটা কি ইডির কাজ? এটা তো চলতে পারে না। একটা কনস্টিটিউশনাল ডিপার্টমেন্ট পুরোপুরি রাজনীতিকরণ হয়ে যায়, তার প্রত্যেকটা জায়গায় দেখেছি কি সিবিআই কি ইডি, যেখানে তাকেই দেখবে তুমি, সব জায়গায় প্রত্যেকটা পলিটিক্যাল করা হচ্ছে এবং তাদের কাজে লাগানো হচ্ছে। না না, একদম আপনি এখন বলছেন না পুরোটাই রাজনীতিকরণ করা হচ্ছে। এইখানেই তো বিরোধীরা প্রশ্ন তুলছে রাহুলদা, যে তাহলে মুখ্যমন্ত্রী যদি তৃণমূলের চেয়ারম্যান হিসেবেই যান, সেখানে মুখ্য সচিব কি করছিলেন, সেখানে রাজ্য পুলিশের ডিজি কি করছিলেন? প্রবলেমটা কি জানো মাপিয়া, এই বিরোধীদের অদ্ভুত একটা দ্বিচারিতা আছে। আজকে দাঁড়িয়ে যখন রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে সিবিআইডি রেড করে, তখন অত্যন্ত খারাপ হয়ে যায় কংগ্রেসের কাছে, আর যখন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসে তখন তার ধীরে ধীরে করে নাস্তা থাকে। সমস্যা তো এখানে, দ্বিচারিতা বিরোধীদের এত বেশি। দ্বিচারিতা কে বলছে? আমি তৃণমূলের কাছ থেকে দ্বিচারিতা শব্দ শুনলে সত্যি আমার মনে হয় ক্লাস 1-এর একটা বাচ্চাও হেসে উঠবে। বক্তব্যটা হচ্ছে খুব স্পষ্ট। দেখুন, ভারতীয় জনতা পার্টির সত্যি খেয়ে দিয়ে কাজ নেই। তৃণমূলের এই 294 বা বলুন, বা মমতা ব্যানার্জি একাই, যেটা প্রদীপবাবু বললেন যে উনি একাই তো সব জায়গায় 294টা জায়গায় উনিই প্রার্থী, তাহলে সেই প্রার্থী তালিকা নিয়ে কী হবে? কয়েকটা চোর, কয়লা চোর, লুম্পেন, এগুলো নাম নিয়ে আমাদের কী লাভ হবে? প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, যদি কিছু নাই থাকতো, মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রশ্নের জবাব দিন না, যে উনি বললেন প্রতীক জৈন আমার আইটি, তাহলে জানি না ওই পাপস বাবু যে ছেলেটি আসে আপনাদের চ্যানেলে, সে তাহলে কি কাজ করে? আচ্ছা, সেটা ওদের দলের ব্যাপার, ওদের আমার দরকার নেই। আমার একটা উল্টো প্রশ্ন হচ্ছে
যে এই প্রতীক জৈনের অফিস থেকে এবং তার বাড়ি থেকে রাজ্য সরকারি লোগো দেওয়া যে ফাইলগুলো কেয়া অনেক প্রশ্ন তুলছো, কিন্তু এই প্রশ্নের উত্তর সঠিকভাবে পেলাম না যে ইডি কি করছিল। আচ্ছা একটু একটু তোমাদের কেন্দ্রীয় স্তরের নেতা রবিশঙ্কর প্রসাদ তিনি কি বলেছেন একটু শুনে নি, তারপর আলোচনায় আসছি, শুনবো। तो फाइल लेकर निकल गई होंगी नहीं, और उसके चेहरे पर घबराहट दिखाई पड़ रही थी, जैसे वो रश कर रहा था उनके कानवॉय में रखने के लिए। तो ये क्या हो रहा है? देयर इज समथिंग वेरी सीरियसली रॉन्ग इन दिस होल एक्सरसाइज। बहुत सस्पिशन है, बहुत संदेह है। ममता जी क्या छुपा रही हैं आप? क्यों छुपा रही हैं आप? ये सिर्फ उनके उम्मीदवारों का नाम और रखने में हम लोग सब लोग कंसल्टेंसी फर्म को नियुक्त करते हैं, कंसल्ट करते हैं, तो ऐसा क्या सीक्रेट था वहां पर? यह है कि गोवा का इलेक्शन, आसनसोल कोल सिंडिकेट, कोई मिस्टर माझी, दुबई, ये सब काफी चीजें आ रही हैं आस्ते आस्ते और आएंगी, इसलिए ममता जी को घबराहट है। কোনো অবস্থাতেই লুকোনোর প্রশ্ন নেই, কারণ 5 বছর বাদে ইডি সকালবেলা বিজেপির নির্দেশে ওখানে গেছিল তৃণমূলের তথ্য, অর্থাৎ তৃণমূলের প্ল্যানিং। বিজেপির তো লোকজন নেই, রবিশঙ্কর প্রসাদরা বড় বড় কথা দিল্লি থেকে বলেন, আর এখানে একটা বিএলএ 2 জোগাড় করে দিতে পারে না, বিএলওর সঙ্গে ঘুরবে, লোক নেই, জন নেই বুথে। এবার তৃণমূল কি প্রচার করছে, তৃণমূল কোন জেলায়, কোন এলাকায়, কোন সাব ডিভিশনে, কোন গ্রামে কি প্রচার করবে, সেই প্ল্যানিংটা ওরা ইডিকে দিয়ে একটা কিছু করার চেষ্টা হয়েছে, তথ্য ভান্ডার চুরির চেষ্টা হয়েছে, এবং সেটা তো আমরা স্পষ্ট অভিযোগ করেছি। দেখুন, অভিযোগ পাল্টা অভিযোগ তো আছে একেবারে শুরু থেকে, এবং সেই অভিযোগের নতুন মাত্রাও এসছে। কিন্তু প্রশ্নটা অরিন্দম বাবুর কাছে এটা যে পুলিশের যে সক্রিয়তা আমাদের নজরে পড়ছে, পুলিশের তদন্তের যে গতি আমাদের নজরে পড়ছে, ইডির সেই সক্রিয়তা আপনি দেখতে পাচ্ছেন শুধু সুপ্রিম কোর্টে যাওয়া ছাড়া? দেখুন, প্রথম কথা হচ্ছে গিয়ে যে আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদের, যে সিআইডি ভবানী ভবনে যখন যাবেন, সিঁড়ি দিয়ে উঠবেন, ওখানে একটা লিস্ট থাকে কাকে অ্যারেস্ট করে, বাবার নাম, ঠিকানার নাম এবং কেস সেকশন। দিস ইজ দেয়ার ফর্মালিটিস, তার এটা করতে হয়। পিএমএলএ অ্যাক্টে যদি আজকে অ্যাকশন হয়, এগুলো কোনো নিয়ম নেই। আপনারা দেখে নেবেন, গতকালকে আমি আপনাকে স্পষ্ট করে বলে দিয়েছি যে পিএমএলএ অ্যাক্টেই ইডি 3টে উইংস রয়েছে, একটা হচ্ছে ফেমা, একটা হচ্ছে কি আছে পিএমএলএ অ্যাক্ট, একটা হচ্ছে কফি পোসা। এই কফি পোসা হচ্ছে কি এনআইএ, যেটা আপনারা দেখালেন। এবার আপনাকে বলি, গতকালকে বলে গেছে আন্ডার সেকশন 50-তে ক্লিয়ার বলে দেওয়া আছে। এই যে অনেকে বলছেন যে আপনি দেখবেন কাকুকে আজকে 58 ডেজে চার্জশিট দিয়ে দিয়েছে, 60 ডেজের মধ্যে চার্জশিট দেওয়ার নিয়ম। তাই বলে এইটা নয় যে আমি 60 ডেজে দিতে হবে। ডিউ টু প্রি অকুপেশন অফ হেভি ল অ্যান্ড অর্ডার ডিউটি, আই এম নট ইন এ পজিশন টু সাবমিট দ্য চার্জশিট অ্যানাদার টাইম মে কাইন্ডলি বি পারবে পেয়ে যায়। আমরা বহু কেস দেখেছি, 3 বছর ধরে আমরা রেপ কেস দিতে পারিনি, কারণ আজকে পোস্টমর্টম রিপোর্ট পাইনি বলে, এইরকম বা অন্যান্য মেডিকেল রিপোর্ট পাইনি বলে। এবার আপনাকে বলি যে এই যে আইপ্যাক নিয়ে আপনারা আলোচনা করছেন, আইপ্যাক হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি। কেন আজকে এই ঘটনাটা হচ্ছে? ঘটনা হচ্ছে হাওলার যে 20 কোটি টাকা, এই 20 কোটি টাকা 2022-এ যখন গোয়াতে যায়, সেই সময় ইনচার্জ ছিল হচ্ছে প্রতীক জৈন। এবং এই যে প্রতীক জৈন, তার আগে অনেকে বলছে, আমি দেখতে চাচ্ছি যে আজকে প্রশান্ত কিশোর ওই সময় চার্জে ছিল না। প্রতীক জৈন যখন ওখানে গোয়াতে যায়, এবং সেটা হচ্ছে গিয়ে আপনাদের গতকালকে বলেছি অনুপ মাঝি, এই অনুপ মাঝি যখন স্যারেন্ডার করে, তাকে প্রলং ইন্টারোগেশন করে, এবং সোর্স ইনফরমেশন থেকে তারা যে আজকে রেডটা করেছিল দিল্লি অ্যান্ড আদার্স, এমন কোনো নিয়ম নেই যে আমি সেই সময় যেতে পারবো। এবং আপনি জানবেন যে পুলিশ ইনভেস্টিগেশন নট দ্য লাস্ট রেসর্ট, কারণ হাইকোর্ট যেখানে রয়েছে, আজকে বিভিন্ন জায়গায় সুপ্রিম কোর্টে এখন সাবজুডিস রয়েছে, আমি এখানে কোনো বক্তব্য রাখতে পারবো না। কিন্তু আজকে ক্যালকাটা পুলিশ আজকে যে সিকিউরিটিকে আজকে থেকে শুরু করে রেজিস্টার করেছি, দিস ইজ দ্য পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটা ক্লিয়ার, যে যদি আজকে যদি নিয়ে যায়, মুখ্যমন্ত্রী কখনো চুরি করতে পারে না।
দিনের বেলা মুখ্যমন্ত্রী কোনো চুরি করতে পারে না, কিন্তু যদি সিজ করে থাকে, ভিডিও মারফত যদি প্রমাণিত হয় যে এটা সিজ জিনিস এবং সেটা যদি সে নিয়ে থাকে, ইফ ইট ইজ ফ্যাক্ট, ইফ ইট ইজ যদি সাবস্ট্যান্সিয়েট করে, তাহলে কিন্তু আমি আপনাদের বল ভারতীয় ন্যায় সংহিতা 238 ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স অ্যান্ড মিস ইনফরমেশন বলে কিন্তু চার্জ আসতে পারে। একেবারে রাহুল ওয়ান লাইনার নেব, বিরতিতে যেতে প্রথম হবে। কথা, দিনের আলোয় দাঁড়িয়ে ইডির সামনে থেকে মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে এসেছেন, সুতরাং তাকে চুরি করা বলে না। চুরি এরা করেছে। এখন অশিক্ষিত বলে চুরি করার স্পষ্ট কথা করে বলছে। বলছে চুরি করেছে। ইডির সামনে আরে দাঁড়িয়ে ওর ফাইল যদি নেওয়া চুরি বলে করতে না। হয়, তাহলে তো ওনার ফাইল তাহলে ওনার তো লাঠিটা কতদিন চুরি আর চুরি 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 সমানে পৌঁছাতে হয়, অবশ্যই আমাদের নজর থাকবে। আমি শুভময়দার কাছে আসবো। শুভময়দা, নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন রবিশঙ্কর প্রসাদের একটা শব্দ আমি নিলাম, সাসপিসিয়াস। ওদিকে কুণাল ঘোষ তিনি চ্যাটের ছবি পোস্ট করে প্রশ্ন করছেন নেপথ্যে কি কাহিনী। আমার শীর্ষেন্দু মুখোপাধ্যায় সেই গল্পের শিরোনামটা মনে পড়ে যাচ্ছে, গন্ধটা খুব সন্দেহজনক। এই সন্দেহের নিরসন হবে তো? দেখুন, একেবারে রহস্য রোমাঞ্চ উপন্যাস, এবং যেটা রাহুল দা একটু আগে বলছিলেন যে পুজোর আগে যেমন কাশফুল, ঠিক সেই রকম ভোটের আগে যে ভোট পঞ্জিকার কথা ভেবে ধরা যাক কেউ একটা খুঁজতে গেছিলেন ভোট পঞ্জিকায় তৃণমূলের কি স্ট্র্যাটেজি লেখা আছে, তাহলে সবুজ ফাইলে কি ছিল? আসলে বইমেলার আগে মুখ্যমন্ত্রী কবিতা লিখছিলেন, ছিল ওখানে কবিতার ম্যানুস্ক্রিপ্ট, আপনাদের কাছে এখনো খবর আসেনি। সেই কবিতা, সেই ছড়া পড়ে ইডি পরিষ্কার বুঝতে পেরেছে এবং তারপর সেই সবুজ ফাইল ফেরত দিয়ে দিয়েছে। এবং আমরা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ তৃণমূল এবং বিজেপির এই অসাধারণ চিত্রনাট্য দেখে অত্যন্ত খুশি মনে তাদেরই ভোট দিতে যাব আগামী 2026 নির্বাচনে। আপনার ভোটটা বিজেপিতে পড়বে আমি জানি। ধন্যবাদ। এটা বললো ঠিক কথা, কিন্তু দেখো একটা কথা বলা উচিত পাপিয়া, যে গণতান্ত্রিক জায়গায় দাঁড়িয়ে বিরোধীদের কথা বলবে, শাসক দলের কথা বলবে, কিন্তু দাঁড়িয়ে কোথাও যদি মনে করে নেয় মোদী আর অমিত শাহ মিলে যে পুরো ভারতবর্ষ তাদের মানে রাজনৈতিক প্রপার্টি, তাহলে তো ভুল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করছে, এখানে দাঁড়িয়ে বাংলায় খালি প্রতিবাদটা হচ্ছে, আর কোথাও হচ্ছে না। এই গায়ের জোর, মুলুক, গুন্ডারাজ বন্ধ হোক। কিছু নেই, না হলে আইপ্যাক যদি নবান্ন চালায়, এটা সরকার উত্তর চালায়, প্রদেশ তাহলে না, মমতা ভুলে ব্যানার্জি কি যাবে, করবেন? বলবো? উনি প্রত্যেকজন কি করে দিলেন? আমি বলছি এই যে চলছে, এক সেকেন্ড, আমি বলছি এই যে চলছে চিত্রনাট্য, স্বরাষ্ট্র দপ্তরের চ্যাট পেয়ে যাচ্ছে কে জেল খাটা একজন তৃণমূলের আসামি, আবার এদিকে শুভেন্দু বলছে, এক সেকেন্ড, শুভেন্দু বলছে কালীঘাটে নাকি শুভেন্দুর লোক আছে। এরপরেও মনে হয় তৃণমূল বিজেপি আলাদা দল। আইপ্যাকের প্রতিষ্ঠা 16 সালে মোদির সাথে ফাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এখন দিদির ফাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই দুটো দল আলাদা নয়। প্রতীক জৈন মোদিকে প্রধানমন্ত্রী বানিয়েছে, এই প্রতীক জৈন দিদিকে চালাচ্ছে। দুটো দল পাবলিককে গোলক ধাঁধায় ফেলছে। দেখুন, এই গোলকধাঁধায় কি আমরা সাধারণ মানুষ, সে দেশের নাগরিক জনমানুষ, তারা কি এই গোলকধাঁধাতেই আবর্তিত হব, না আদৌ বেরোতে পারবো? এই রাজনীতিকে আমাদের সঠিক দিশা দেখাতে পারবে? প্রশ্নটা রইল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.